আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি হিসাব বিজ্ঞান বিষয়ের যে রেওয়া মিল এবং ভুল সংশোধনী সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ প্রশ্ন ও উত্তর ব্যাখ্যা সহ বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। রেওয়া মিল সংক্রান্ত প্রশ্ন এবং ভুল সংশোধনী সংক্রান্ত প্রশ্ন। প্রথম প্রশ্ন লক্ষ্য করি। প্রশ্ন 1, রেওয়া মিল কি? বরিশাল বোর্ড 2022 সালে প্রশ্নটি এসেছিল। রেওয়া মিল কি? তার একটি হিসাবের উদ্ধৃতের তালিকা, আর্থিক বিবরণীর অংশ, হিসাবের সহকারী বই। কোনটা সঠিক, তাই না? এখানে সঠিক উত্তর হবে এই যে হিসাবের উদ্ধৃতের তালিকা, অর্থাৎ খতিয়ানের যে হিসাব থাকে সেই হিসাবের উদ্ধৃতের তালিকা সমূহ নিয়ে রেওয়া মিল প্রস্তুত করা হয় একটি নির্দিষ্ট তারিখে। পরের প্রশ্ন লক্ষ্য করি। রেওয়া মিল প্রস্তুত করা হয়, রেওয়া মিল প্রস্তুত করা ড্যাশ আবশ্যকতা নয়, বাধ্যতামূলক না। রেওয়া মিল প্রস্তুত করাটা বাধ্যতামূলক না। ওই হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের জন্য রেওয়া মিল প্রস্তুত করা হয়ে থাকে, এটি প্রস্তুত করা বাধ্যতামূলক না। পরের প্রশ্ন, রেওয়া মিল প্রকৃতপক্ষে এই বিবরণী বা তালিকা বিশেষ। রেওয়া মিল হচ্ছে একটি তালিকা বা বিবরণ। রেওয়া মিলে সাধারণত খতিয়ানের উদ্ধৃতসমূহ লেখা হয়, এটি খতিয়ানের উদ্ধৃতসমূহ তালিকা। পরের প্রশ্ন, রেওয়া মিল প্রস্তুত করার প্রধান উদ্দেশ্য কি? এখানে যে অপশনগুলি রয়েছে তার মধ্যে সঠিক উত্তর হচ্ছে এই যে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা। হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য রেওয়া মিল প্রস্তুত করা হয়ে থাকে। পরের প্রশ্ন, রেওয়া মিলের ডেবিট ও ক্রেডিট যোগফল কি হয়? সঠিক উত্তর হচ্ছে সর্বদা সমান হয়। রেওয়া মিলের ডেবিট এবং ক্রেডিট দুই দিক সবসময় সমান হবে, ইকুয়াল হবে। ডেবিট পরিমাণ ক্রেডিট হবে রেওয়া মিলের। পরের প্রশ্ন, রেওয়া মিলের ক্রমিক নং এর ঘরে কি বসে? শুধুমাত্র সম্পদ হিসাবের ক্রমিক নং, খতিয়ানের ক্রমিক নং। উত্তর হচ্ছে প্রস্তুতকৃত খতিয়ানের যে ক্রমিক নং থাকে এই ক্রমিক নং এর ঘরে লিখতে হয়, সিরিয়াল নং এর ঘরে লিখতে হয় রেওয়া মিলে। পরের প্রশ্ন লক্ষ্য করি। ড্যাশের মাধ্যমে হিসাবের ভুল ত্রুটি ধরা পড়ে। রেওয়া মিলের মাধ্যমে। রেওয়া মিল তৈরি করার উদ্দেশ্য হচ্ছে ভুল ভ্রান্তি আছে কিনা গাণিতিক শুদ্ধতা যাচাই করা। তাই রেওয়া মিলের মাধ্যমে যদি ভুল ত্রুটি থাকে তাহলে কিন্তু ধরা পড়ে। অবশ্য কিছু কিছু ভুল রেওয়া মিলে ধরা পড়ে না। আমরা যখন ভুল সংশোধনী শিখব তখন এগুলো আলোচনা করব। রেওয়া মিলের ছকে মোট ঘরের সংখ্যা কয়টি? 5টি। আচ্ছা, জাবেদার ছকেও 5টি ঘর, রেওয়া মিলের ছকেও 5টি ঘর। লেখায় একটু পার্থক্য আছে, কিন্তু ঘর জাবেদাতেও 5টি, আবার রেওয়া মিলেও 5টি। সাধারণ জাবেদাতে 5টি ঘর থাকে, তাই না? পরের প্রশ্ন, নিম্নের কোনটি প্রস্তুত করা আবশ্যিক নয়? এখানে যে অপশনগুলি রয়েছে তার মধ্যে রেওয়া মিলটা প্রস্তুত করা বাধ্যতামূলক না। রেওয়া মিল প্রস্তুত করা হয় সাধারণত আমাদের হিসাবে ঠিক আছে কিনা যাচাই করার জন্য, গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য। এটি প্রস্তুত করা বাধ্যতামূলক না। হিসাবের জেরসমূহ রেওয়া মিলের লিপিবদ্ধ করা হয় কোথা থেকে, তাই না? জাবেদা করার পর না, খতিয়ান করার আগে না। জাবেদাও খতিয়ান করার পর। প্রথমে জাবেদায় লিখি, তারপরে খতিয়ানে লিখি, সেখান থেকে রেওয়া মিল প্রস্তুত করি। জাবেদা ও খতিয়ান প্রস্তুত করার পর রেওয়া মিল প্রস্তুত করা হয়। পরের প্রশ্ন, রেওয়া মিল প্রস্তুত করা হয় নির্দিষ্ট হিসাব কাল শেষে। একটি নির্দিষ্ট তারিখে এবং একটি নির্দিষ্ট হিসাব কাল শেষে রেওয়া মিল প্রস্তুত করা হয়। এখন এই হিসাব কালটা 3 মাস হতে পারে, 1 মাস হতে পারে, 6 মাস হতে পারে, 1 বছরও হতে পারে। 1 বছর সাধারণত বেশি হয় হিসাবের কাল। পরের প্রশ্ন, আর্থিক বিবরণী তৈরি করার পূর্বে নিম্নের কোনটি তৈরি করতে হয়? আমরা আর্থিক বিবরণীতে লাভ নিলে মুনাফা পাই, তারপরে সম্পদ ও দায়ের অবস্থা জানতে পারি, তাই না? কিন্তু এইটার আগে আমরা কোনটি প্রস্তুত করি? রেওয়া মিল প্রস্তুত করি, কারণ রেওয়া মিল দেখে তার সাথে সমন্বয় যোগ বিয়োগ করে তো আর্থিক বিবরণী করা হয়।
সকল প্রকার দায় হিসাব সমূহ রেওয়া মিলের কোন ঘরে বসে? দায় ক্রেডিট ঘরে বসবে, তাই না? দায় ক্রেডিট দিকে বসবে, সম্পদ এবং ব্যয় ডেবিট দিকে বসে, আর আয় দায় মালিকানা এই তিনটা ক্রেডিট দিকে বসে। পরের প্রশ্ন, কোন হিসাবের ব্যালেন্সটি রেওয়া মিলের ক্রেডিট ঘরে বসবে? তো এই যে এখানে যেগুলো অপশন রয়েছে তার মধ্যে ব্যাংক জমা, নগদ জমা, প্রাপ্য হিসাব এগুলো সম্পদ ডেবিটে বসে। ক্রেডিটে বসবে প্রদেয় হিসাব। প্রদেয় হিসাবের আর এক নাম কিন্তু পাওনাদার। প্রদেয় হিসাব বা পাওনাদার ক্রেডিট দিকে লিখতে হয়। প্রদত্ত ঋণের সুদ রেওয়া মিলের কোন দিকে বসে? দারুণ একটা আইটেম। ঋণের সুদ, ঋণ ক্রেডিটে কিন্তু ঋণের সুদ ডেবিটে, সেটা হচ্ছে ঋণ গ্রহণ করা হলে। বাট আমি যদি ঋণ দিই তাহলে প্রদত্ত ঋণের সুদটা কিন্তু আয় হবে, সেজন্য ক্রেডিট দিকে বসবে। প্রদত্ত ঋণের সুদ আয়, ঋণের সুদ ব্যয়, কিন্তু প্রদত্ত ঋণের সুদ আয়, সেজন্য ক্রেডিট দিকে বসবে। আয় রেওয়া মিলের ক্রেডিটে বসে। পরের প্রশ্ন লক্ষ্য করি, কোনটি রেওয়া মিলের ক্রেডিট ঘরে বসবে? এখানে যে অপশনগুলো রয়েছে তার মধ্যে শিক্ষানবিশ সেলামি, শিক্ষানবিশ সেলামি কিন্তু রেওয়া মিলের ক্রেডিট দিকে বসে, কারণ এটি একটি আয় হিসাব, সেই জন্য। পরের প্রশ্ন, কোনটি রেওয়া মিলের ক্রেডিট ঘরে বসবে? এটা আমরা একটু নিজে চেষ্টা করি তো, কোনটি রেওয়া মিলের ক্রেডিট দিকে বসে আমরা একটু ট্রাই করি, নিজে চেষ্টা করি কোনটি ক্রেডিট দিকে বসবে। আমরা একটু নিজে চেষ্টা করি কোনটি ক্রেডিট দিকে বসবে। আমাদের মধ্যে হয়তো অনেকেই পারবে, তারপরেও আমি বলছি। অনুপার্জিত আয়, অনুপার্জিত আয় দায়। অনুপার্জিত আয় বলতে অগ্রিম আয় বোঝায়, আর অগ্রিম আয় যেহেতু দায়, তো দায় রেওয়া মিলের ক্রেডিট দিকে বসে। পরের প্রশ্ন লক্ষ্য করি, সমন্বিত ক্রয় উল্লেখ থাকলে রেওয়া মিলের কোনটি অন্তর্ভুক্ত হয় না? অঙ্কের মধ্যে যদি সমন্বিত ক্রয় থাকে তাহলে প্রারম্ভিক মজুত পণ্য কিন্তু রেওয়া মিলে বসবে না। আমরা জানি যে সমাপনী মজুত পণ্য রেওয়া মিলে বসে না, কিন্তু অঙ্কের মধ্যে যদি এই যে সমন্বিত ক্রয় উল্লেখ থাকে, অঙ্কে প্রশ্নে বলা আছে, তো সেক্ষেত্রে আবার প্রারম্ভিক মজুত পণ্য রেওয়া মিলে বসবে না, সমাপনী মজুত পণ্যটা ডেবিট দিকে বসবে সমন্বিত ক্রয় থাকলে। পরের প্রশ্ন, ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন এবং মূলধনিত উত্তোলন রেওয়া মিলের কোন দিকে বসে? আচ্ছা, ব্যাংক জমাতিরিক্ত উত্তোলনটা দায়, আর মূলধনিত উত্তোলনের ফলে মালিকানা সত্ত্ব কমে যায়, সেজন্য প্রথমটি ক্রেডিটে, পরেরটি ডেবিটে বসবে। প্রথমটি মানে কি, ব্যাংক জমাতিরিক্ত, এটা ক্রেডিটে বসে, আর পরেরটি হচ্ছে উত্তোলন মূলধন থেকে উত্তোলন মানে উত্তোলন ডেবিটে বসে, সেজন্য বলা হয়েছে প্রথমটি ক্রেডিটে আর পরবর্তীটি যেহেতু উত্তোলন তাই ডেবিটে বসে। পরের প্রশ্ন, সমাপনী মজুত পণ্য 10,000 টাকা ভুলে না লেখা হলে বিক্রিত পণ্যের ব্যয় কী হবে? বিক্রিত পণ্যের ব্যয় বেশি থাকবে। সমাপনী মজুত পণ্য যদি আমরা না লিখি তাহলে তো বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার সময় সমাপনী মজুত পণ্য কী করি? বিয়োগ করি না? তাহলে যদি না লিখি তাহলে তো বিয়োগ করা হয়নি, তার মানে বেশি আছে, তাই বিক্রিত পণ্যের ব্যয় বেশি থাকবে যদি সমাপনী মজুত পণ্য মূল্য না হয়। নিচের কোন হিসাবটি রেওয়া মিলের ডেবিট দিকে বসবে? অনাদায়ী পাওনা। অনাদায়ী পাওনাটা হচ্ছে ব্যয়, নিশ্চিত ক্ষতি, তাই রেওয়া মিলের ডেবিট দিকে বসে। কোন হিসাবটি রেওয়া মিলের ডেবিট পাশে বসবে? ডেবিট পাশে না, এই যে প্রদত্ত ঋণ। প্রদত্ত ঋণ ক নাম্বারে যাবে? প্রদত্ত ঋণটা ক নাম্বারটা সঠিক, এইটা। অর্থাৎ কোনটি রেওয়া মিলের ডেবিট দিকে বসবে? প্রদত্ত ঋণ। অনেকে ভাবতে পারে যে প্রারম্ভিক ব্যাংক জমা, না, প্রারম্ভিক ব্যাংক জমা রেওয়া মিলে বসে না, আর বাকি দুইটা ক্রেডিট দিকে বসবে, বাট ডেবিট দিকে এখানে একটাই বসবে, সেটি হচ্ছে এই প্রদত্ত ঋণ। ঋণ ক্রেডিটে কিন্তু প্রদত্ত ঋণ ডেবিটে। প্রারম্ভিক ব্যাংক ব্যালেন্স রেওয়া মিলের কোন দিকে বসে? কোনো দিকে বসে না। প্রারম্ভিক ব্যাংক জমা, প্রারম্ভিক হাতে নগদ, প্রারম্ভিক পাওনাদার, প্রারম্ভিক দেনাদার, এগুলি না রেওয়া মিলে বসে না, বিষয়টি মনে রাখবো।
কোনটি রেওয়া মিলে ডেবিট পাশে দেখানো হয়? সিলেট বোর্ড 2023 সালে প্রশ্নটি এসেছিল। ডেবিট পাশে দেখানো হয়, তাই না? সাধারণ সঞ্চিতি ক্রেডিটে বসে, প্রাপ্য হিসাবের বাট্টা সঞ্চিতি ক্রেডিটে বসে, যে প্রদেয় হিসাবের বাট্টা সঞ্চিতি কিন্তু ডেবিটে বসে। এই প্রশ্নটা কিন্তু অনেক শিক্ষার্থীর কাছে কঠিন মনে হয়, যে সব সঞ্চিতি ক্রেডিট দিকে বসে, কিন্তু প্রদেয় হিসাবের বাট্টা সঞ্চিতি এবং পাওনাদারের বাট্টা সঞ্চিতি এই দুটো কিন্তু ডেবিটে বসে। বিষয়টি মনে রাখবো। পরের প্রশ্ন, কুমিল্লা বোর্ড 2022 সালে প্রশ্নটি এসেছিল। কখন সমাপনী মজুদ পণ্য রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয়? আমরা তো জানি সমাপনী মজুদ পণ্য রেওয়া মিলে লিখতে হয় না, কিন্তু মাঝে মাঝে হয়। বলেছে কোন সময় হয়, তাই না? এই যে সমন্বিত ক্রয় থাকলে, অঙ্কের মধ্যে যদি সমন্বিত ক্রয় থাকে, সেক্ষেত্রে সমাপনী মজুদ পণ্য রেওয়া মিলে ডেবিট দিকে বসবে, তখন প্রারম্ভিক মজুদ পণ্য নাম্বার বসবে না। পরের প্রশ্ন, নিচের কোন হিসাব রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে? এইখানে প্রারম্ভিক মজুদ, এই যে অব্যবহৃত মূলধন অন্তর্ভুক্ত হবে না। এখানে সমাপনী মজুদ, এই যে এইটা মোট মুনাফা যদি থাকে, সেক্ষেত্রে সমাপনী মজুদ পণ্য ডেবিট দিকে বসে, অগ্রিম বিমাও বসবে। তো খ নাম্বারটি সঠিক। এটা কিন্তু একটি কঠিন প্রশ্ন, ভালো করে লক্ষ্য করি। প্রথমটা হবে না, কারণ প্রথমটায় এই সমন্বিত ক্রয় থাকলে তোর প্রারম্ভিক মজুদ পণ্য রেওয়া মিলে বসে না, তাহলে এটা ভুল আছে। আবার অব্যবহৃত মূলধন রেওয়া মিলে বসে না, এটাও ভুল আছে। বিক্রিত পণ্যের ব্যয় থাকলে প্রারম্ভিক মজুদ পণ্য বসে না, এটাও ভুল আছে। তাহলে মোট মুনাফা, সমাপনী মজুদ পণ্য এবং অগ্রিম খরচ, এই মোট মুনাফার সাথে সমাপনী মজুদ পণ্য বসতে পারে রেওয়া মিলে ডেবিটে। প্রশ্নগুলো একটু কঠিন ছিল। কোনটি রেওয়া মিলে ডেবিট দিকে দেখানো হয়? শিক্ষানবিশ ভাতা। শিক্ষানবিশ সেলামিটা কিন্তু আয়, বাট শিক্ষানবিশ ভাতাটা যেহেতু ব্যয়, তো ব্যয় রেওয়া মিলে ডেবিট দিকে বসে। হিসাবের প্রাথমিক বই থেকে ভুল ত্রুটি উদ্ঘাটিত হলে তাকে কি বলে? প্রাথমিক বই থেকে ভুল ত্রুটি উদ্ঘাটিত হলে বাদ পড়ার ভুল বলে। প্রাথমিক বই মানে কি? জাবেদাই যেটা লেখা হয়নি, তাহলে সেটা তো বাদ পড়ে গেছে, এটা বোঝায়। প্রাথমিক বই বলতে জাবেদা বোঝায়। পরের প্রশ্ন লক্ষ্য করি, যন্ত্রপাতি ক্রয় হিসাবে লেখা হয়েছে, সঠিক যাবে সংশোধনী জাবেদা কি? আচ্ছা, এটা কিন্তু ভুল সংশোধনী দাখিলা। তো এটার জন্য জাবেদা হচ্ছে যন্ত্রপাতি সাথে যোগ করব, ক্রয়ের সাথে বিয়োগ করব, এই লেনদেনটি। তো যন্ত্রপাতি বাড়ছে, যন্ত্রপাতি হিসাব ডেবিট, আর ক্রয় কমে যাচ্ছে, ক্রয় হিসাব ক্রেডিট। পরের প্রশ্ন, প্রাপ্ত ভাড়া 5,000 টাকা ভাড়া হিসাবে ডেবিট করা হয়েছে। ভাড়া পাওয়া গেছে, কিন্তু ভাড়া হিসাবে ডেবিট দিকে লেখা হয়েছে। এই প্রশ্নটা কিসের ভুল? এটা অবশ্যই লেখার ভুল, লিখতে যেয়ে ভুল হয়েছে, তাই এটা লেখার ভুল। কোনটি রেওয়া মিলের ক্রেডিট দিকে বসে? ক্রয়বারটা। ক্রয়বারটা সাধারণত আয় হিসেবে গণ্য, সেজন্য রেওয়া মিলের ক্রেডিট দিকে বসে। পরের প্রশ্ন, কোন ভুলটি অনিশ্চিত হিসাবকে প্রভাবিত করবে? নীতিগত ভুল, উদ্বৃত্ত নির্ণয়ের ভুল। উদ্বৃত্ত নির্ণয়ের ভুল, উদ্বৃত্ত নির্ণয় করতে যে যদি এক সাইড ভুল হয়, তাহলে এখন আমরা এই অনিশ্চিত হিসাব দ্বারা পূর্ণ করে দিব। একটি হিসাবের জের 100 টাকা, যা রেওয়া মিলের ভুল পাশে দেখানো হয়েছে। অন্যান্য সব কিছু ঠিক থাকলে দুই দিকের পার্থক্য হবে 200 টাকা। মানে আমি যদি 100 টাকা ডেবিটে লেখার পরিবর্তে ক্রেডিট দিকে লিখি, তাহলে রেওয়া মিলের দুই দিকের পার্থক্য ডাবল হয়ে যাবে। 100কে 2 দিয়ে গুণ করে দ্বিগুণ হয়ে যাবে। পরের প্রশ্নটি লক্ষ্য করি, একটি হিসাবে জের 100 টাকা রেওয়া মিলের ভুল পাশে দেখানো হলে পার্থক্য তো 2 হবে বলেছি। আসবাবপত্র ক্রয় হিসাবে লেখা হয়েছে, কোন ধরনের ভুল? অবশ্যই নীতিগত ভুল। মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় এবং মুনাফা জাতীয় ব্যয়কে মূলধন জাতীয় হিসেবে লেখা হলে তাকে বলা হয় নীতিগত ভুল। নীতিগত ভুলের কারণে রেওয়া মিল মিলে যায়।
পরের প্রশ্ন, রেওয়া মিল একটি ড্যাশ খতিয়ানের উদ্বৃত্তের তালিকা। খতিয়ানের উদ্বৃত্ত সমূহ নিয়ে আমরা একটা তালিকা প্রস্তুত করি যার নাম রেওয়া মিল। পরের প্রশ্নটি লক্ষ্য করি, অফিস সরঞ্জাম ক্রয় ক্রয় হিসাবে লেখা হয়েছে, এর সঠিক ভুল সংশোধনী কী হবে? এটা কোন ধরনের ভুল? তা না, এটাও নীতিগত ভুল। নীতিগত ভুল। তো এখানে সঠিক উত্তর হচ্ছে ব্যয় হ্রাস করার কারণে। ক্রয় ফেরত দ্বারা ক্রয় কমে যায়, তো ব্যয় হ্রাস পায়। তো ব্যয় হ্রাস পেলে ব্যয় হিসাব হ্রাস, যেটি দ্বারা হ্রাস পায় সেগুলি ডেবিট দিকে লেখা হয়, ক্রেডিট দিকে লেখা হয়। ক্রয় যেহেতু ডেবিটে, ক্রয় ফেরত ক্রেডিটে। পরের প্রশ্নটি লক্ষ্য করি, কোনটি অন্য তিনটি হতে ভিন্ন? মানে একটা একরকম, বাকিগুলো অন্যরকম। এই শিক্ষানবিশ থেলামিটা আলাদা, কারণ নিচেরগুলি সব ব্যয়, শুধুমাত্র শিক্ষানবিশ থেলামিটা আয়, তার মানে ওটি আলাদা। পরের প্রশ্ন, দালানের মেরামত খরচ আসবাবপত্র হিসাবে ডেবিট করা হয়েছে, কোন জাতীয় ভুল? দালানের মেরামত খরচ আসবাব, এটা নীতিগত ভুল। নীতিগত ভুলটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় এবং মুনাফা জাতীয় ব্যয়কে মূলধন জাতীয় ব্যয় হিসাবে ধরা হলে তাকে নীতিগত ভুল বলে। হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের মাধ্যমে কি হয়? রেওয়া মিল তৈরি করা, রেওয়া মিলের মাধ্যমে করা হয়। অর্থাৎ বলতে চাচ্ছে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয় কিসের মাধ্যমে? তার মানে রেওয়া মিলের মাধ্যমে উত্তর হবে সঠিক উত্তর। রেওয়া মিলের ক্রেডিট কলামে লিপিবদ্ধ হবে কোনটি? বকেয়া বা বকেয়া, এটা হবে না, এটা এই যে গ নাম্বারটি সঠিক। বকেয়া খরচ দায়, অগ্রিম আয় দায়, তো এই দুটাই যেহেতু দায় তাই এই দুটা ক্রেডিট দিকে বসবে। অন্যদিকে ঘ নাম্বারে অগ্রিম খরচটা সম্পদ, এখানে অগ্রিম খরচ সম্পদ, এখানে বকেয়া আয় সম্পদ, আর সম্পদ তো ক্রেডিট দিকে বসে না। পরের প্রশ্ন, 328 টাকার পরিবর্তে 382 টাকা লিখলে কোন ধরনের ভুল? লেখার ভুল। লিখতে ভুল হয়েছে এটা, তাই না? লেখার ভুল। কোন দাখিলার মাধ্যমে মুনাফা জাতীয় হিসাবসমূহ বন্ধ করা হয়? সমাপনী দাখিলার মাধ্যমে। সমাপনী জাবেদার সংজ্ঞা হচ্ছে মুনাফা জাতীয় আয় এবং ব্যয়সমূহ বন্ধ করার জন্য যে জাবেদা দেওয়া হয় তাকে সমাপনী জাবেদা বলা হয়। কোন ধরনের ভুল থাকা সত্ত্বেও রেওয়া মিল মিলে যাবে? নীতিগত ভুল। নীতিগত ভুলটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ধরা হয়, অথবা মুনাফা জাতীয়কে মূলধন জাতীয়। এটা ভুল হলেও, কিন্তু এই ধরনের ভুল হলেও রেওয়া মিল মিলে যায় দুই সাইড। কোনটি রেওয়া মিলের অন্তর্ভুক্ত হয় না? প্রারম্ভিক ব্যাংক জমাতিরিক্ত। এখানে কিন্তু একটি ক্রিটিক্যাল আইটেম আছে, তাই না? বোঝাই মুশকিল। সমাপনী ব্যাংক জমা, সমাপনী নগদ উদ্বৃত্ত, এগুলো কিন্তু রেওয়া মিলে বসে। তাহলে বসে না কোনটা? প্রারম্ভিক ব্যাংক জমা, প্রারম্ভিক হাতে নগদ, প্রারম্ভিক ব্যাংক জমা অতিরিক্ত, এইগুলি রেওয়া মিলে বসে না। মুনাফা জাতীয় ব্যয়কে মূলধন জাতীয় ব্যয় লেখাকে কি বলে? নীতিগত ভুল। মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা, মুনাফা জাতীয় ব্যয়কে মূলধন জাতীয়, এটা যে নীতিগত ভুল। পুঞ্জীভূত অবস্থায় কি? পুঞ্জীভূত অবস্থাটি বিপরীত সম্পদ বলা হয়। পুঞ্জীভূত অবস্থাটা কিন্তু বিপরীত সম্পদ। এটি একটি সম্পত্তির বিপরীতে আমরা একটি তহবিল তৈরি করি যাকে বলে পুঞ্জীভূত অবচয়, সেজন্য এটিকে বিপরীত সম্পদ বলা হয়। সমাপনী মজুত পণ্য কখন রেওয়া মিলে বসে? যদি সমন্বিত ক্রয় থাকে। সমন্বিত ক্রয় থাকলে সমাপনী মজুত পণ্য ডেবিট দিকে বসে। আন্তঃফেরত ভুলবশত ক্রয় হিসাবে লেখা হয়েছে, এটা সংশোধনী দাখিলা হবে আন্তঃফেরত ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। আন্তঃফেরত ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট হবে, এটা সঠিক।
পরের প্রশ্ন, আসবাবপত্র হিসাবকে ডেবিট করার পরিবর্তে ক্রেডিট করা হলে সংশোধনী জাবেদা হবে আসবাবপত্র ডেবিট দ্বিগুণ টাকা দ্বারা আসবাবপত্র হিসাব ডেবিট করতে হবে এখন ঠিক করতে হলে। পরের প্রশ্ন লক্ষ্য করি, মিরাজ অ্যান্ড সন্স হিসাব রক্ষক তার তৈরিকৃত রেওয়া মিলে 50,000 টাকার পরিবর্তে 60,000 টাকা লিখেছে, 70,000 টাকার পরিবর্তে 80,000 টাকা লিখেছে। অর্থাৎ দুই জায়গায় ডেবিট এবং ক্রেডিট দিকে 10,000 করে বেশি হয়েছে, ফলে যোগফল মিলে যাবে, তাই একে পরিপূরক ভুল বলে। কিছু কিছু ভুল আছে, যে সমস্ত ভুল একটা ভুল আর একটা ভুল দ্বারা সংশোধন হয়, এটাকে বলা হয় পরিপূরক ভুল। 2,000 টাকা যা রেওয়া মিলের সঠিক কলামে 200 টাকা লেখা হয়েছে, পার্থক্য হবে 1800 টাকা পার্থক্য হবে। পরের প্রশ্ন, বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয় ফার্নিচারের দোকানে আসবাবপত্র লিপিবদ্ধ করা হয়, এর সংশোধনী দায় কি? মানে ফার্নিচার কিনেছি, ক্রয় ডেবিট করা উচিত ছিল, না করে আসবাবপত্র ডেবিট করেছি, তখন সঠিক জাবেদা হবে ক্রয় ডেবিট আসবাবপত্র ক্রেডিট, ক্রয় ডেবিট আসবাবপত্র ক্রেডিট। পরের প্রশ্নটি লক্ষ্য করি, 30,000 টাকার পরিবর্তে 33,000, আবার 53,000 টাকার পরিবর্তে 50,000 লেখা হয়েছে, তো পার্থক্য এটা কোন ধরনের ভুল বলে? একবার 3,000 কম লিখেছি, একবার বেশি লিখেছি, ফলে দুই দিক মিলে যাবে, এক্ষেত্রে পরিপূরক ভুল বলে। কোনটি রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না? প্রারম্ভিক নগদ তহবিল। প্রারম্ভিক নগদ তহবিল কখনোই রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না। পরের প্রশ্নটি লক্ষ্য করি, অফিস কক্ষের চুনকাম দালান কোঠা হিসাবে ডেবিট করা হয়েছে, এটি কোন ধরনের ভুল? অফিস কক্ষের চুনকামটা মেরামত খরচ ডেবিট করা উচিত ছিল, তা না করে দালান কোঠা করেছি, তো এখন সঠিক এটা কোন ধরনের? মূলধন জাতীয়কে মুনাফা জাতীয় হিসেবে দেখানো হয়েছে, বা মুনাফাকে মূলধন জাতীয় হিসেবে দেখানো হয়েছে, এটা হচ্ছে নীতিগত ভুল। কোনটি রেওয়া মিলের অন্তর্ভুক্ত হয় না? এখানে যে অপশনগুলি রয়েছে তার মধ্যে অব্যবহৃত সাপ্লাইস, অব্যবহৃত সাপ্লাইসের আর এক নাম অব্যবহৃত মনিহারি, রেওয়া মিলে লিখতে হয় না। যে ভুল হিসাব বিজ্ঞানের রীতিনীতি লঙ্ঘন করে করা হয় তাকে বলে নীতিগত ভুল। পরের প্রশ্ন, রেওয়া মিলের ডেবিট দিকে কোনটি দেখানো হয়? সম্পদ খরচ না অগ্রিম আয় তো দেখানো হয় না, আর তারপরে এখানে সম্পদ খরচ বকেয়া আয় অগ্রিম খরচ, এই যে খ নাম্বারটি সঠিক, খ নাম্বারে এখানে যাবে, এই খ নাম্বারটি সঠিক। পরের প্রশ্ন, কোনটি রেওয়া মিলের ক্রেডিট দিকে বসবে? সাধারণ সঞ্চিতি। অনেকেই যে প্রদেয় হিসাবের বাট্টা সঞ্চিতি এটা ভাবতে পারে ক্রেডিটে বসবে, না, প্রদেয় হিসাবের বাট্টা সঞ্চিতি মানে পাওনাদারের বাট্টা সঞ্চিতি, যেটি রেওয়া মিলের ডেবিটে বসে। রেওয়া মিলের আধুনিক হিসাব চক্রের কোন স্তর বা ধাপ? চতুর্থ স্তর। রেওয়া মিল হিসাব চক্রের চতুর্থ ধাপ। প্রথম ধাপ হচ্ছে লেনদেন শ্রেণী, বিশেষ করে চিহ্নিতকরণ, দ্বিতীয় ধাপ জাবেদা, তৃতীয় ধাপ খতিয়ান, চতুর্থ ধাপ হচ্ছে খতিয়ান থেকে রেওয়া মিল করা। পরের প্রশ্ন, রেওয়া মিলের অন্যতম উদ্দেশ্য আর্থিক অবস্থা নির্ণয় করা, হিসাব প্রণয়ন করা। 2 এবং 3 সঠিক উত্তর। গাণিতিক শুদ্ধতা যাচাই করা। পরের প্রশ্ন, প্রদত্ত বাট্টা 550 টাকা 450 টাকা লেখা হয়েছে, উক্ত ভুলের কারণে রেওয়া মিলের পার্থক্য হবে কত টাকা? মানে যেদিকে লেখা হচ্ছে সেদিকে লিখছি, কম লিখছি, দুইটার পার্থক্য, তাই না? 1,000 টাকা, অর্থাৎ প্রদত্ত বাট্টা এত টাকা, বাট্টা হিসাবে ক্রেডিট দিকে লেখা হয়েছে, ক্রেডিট দিকে ভুলের কারণে কত টাকা অমিল হবে, তাই না? বাট্টা হিসেবে এত টাকা লেখা হয়েছে ক্রেডিট দিকে, তার মানে ডাবল পার্থক্য হবে এখন, দুটো যোগ করে। 550 টাকা তো ডেবিটে লিখিনি, বরং আরও 450 টাকা ক্রেডিটে লিখছি, যে ক্রেডিটে লিখছি, সেজন্য এই দুটো যোগ করে এখন পার্থক্য হবে।
কোনটি নীতিগত ভুল? মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় হিসাবে লেখা বা মুনাফা জাতীয় ব্যয়কে মূলধন জাতীয় ব্যয় হিসাবে লেখা, দুইটাই এক সেম কথা। নিচের কোনটি রেওয়া মিলের ক্রেডিটে বসবে? অনাদায়ী পাওনা সঞ্চিতি। অনাদায়ী পাওনা সঞ্চিতি, কুঋণ সঞ্চিতি, এগুলি রেওয়া মিলের ক্রেডিট দিকে বসে। মূলধন, বিক্রয়, আয়, দায়, মালিকানা, এই তিনটা ক্রেডিটে বসে। হিসাব চক্রের সঠিক জ্ঞানের অভাবে যে ভুল সংঘটিত হয় তাকে কি বলে? সঠিক জ্ঞানের অভাবে, তাই না? একে নীতিগত ভুল বলে। নীতিগত ভুলটা হচ্ছে আমরা যেমন আসবাবপত্র মেরামত করেছি, আসবাবপত্রের সাথে যোগ করে রেখেছি, এই জাতীয়। রেওয়া মিল বলতে বোঝায় খতিয়ানের উদ্বৃত্তের তালিকা। রেওয়া মিল হচ্ছে খতিয়ানের উদ্বৃত্তের তালিকা। রেওয়া মিল নিচের কোনটির মধ্যে যোগসূত্র স্থাপন করে? দারুণ একটি প্রশ্ন। খতিয়ান এবং আর্থিক অবস্থার বিবরণী। আচ্ছা, খতিয়ানের পরে রেওয়া মিল করি, সেটা দেখে আবার আর্থিক বিবরণী করি, তাই না? সেজন্য খতিয়ান এবং আর্থিক বিবরণীর মাঝখানে আমরা রেওয়া মিল প্রস্তুত করে থাকি। পরের প্রশ্ন, রেওয়া মিল নিচের কোন দুটির মধ্যে যোগসূত্র স্থাপন করে? খতিয়ান ও চূড়ান্ত হিসাব। খতিয়ান ও চূড়ান্ত হিসাব আর খতিয়ান ও আর্থিক অবস্থার বিবরণী এক কথা। গড় মিল হিসাব হলো অস্থায়ী হিসাব। আচ্ছা, গড় মিল হিসাবের আর এক নাম কিন্তু এই অনিশ্চিত হিসাব, যেটিকে অস্থায়ী হিসাবও বলা হয়। পরের প্রশ্ন, সমন্বিত ক্রয়ের সূত্র কোনটি? প্রারম্ভিক প্লাস ক্রয় মাইনাস সমাপনী। এই যে গ নাম্বারটি সঠিক। গ নাম্বারটি সঠিক। এই যে গ নাম্বারটি, প্রারম্ভিক মজুদের সাথে ক্রয় যোগ সমাপনী বিয়োগ, এটা হচ্ছে সমন্বিত ক্রয়। প্রারম্ভিক প্লাস ক্রয় মাইনাস সমাপনী। নিচের কোনটি অন্য তিনটি অন্যগুলিতে রেওয়া মিল প্রস্তুত করা হয়? কোনটির জন্য? এই গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য। রেওয়া মিলের মাধ্যমে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা যায়। একটি হিসাবের 90 টাকা রেওয়া মিলের ভুল পাশে বসানো হলে পার্থক্য হবে, ডাবল পার্থক্য হয়ে যাবে, 180 টাকা। আমি যদি 90 টাকা একদিকে না লিখে উল্টা দিকে 90 টাকা লিখি, তাহলে আমাদের উল্টা দিকে লেখার কারণে ডাবল পার্থক্য হয়ে যাবে রেওয়া মিলের দুই দিকের। খতিয়ানের উদ্বৃত্ত নির্ণয়ের ভুল হলে তা কোথায় ধরা পড়ে? রেওয়া মিল তৈরি করার পর। রেওয়া মিল তৈরি করার আগে তো ধরা পড়বে না, রেওয়া মিল তৈরি করার পর ধরা পড়বে। পরবর্তী প্রশ্ন, অনিঃশেষিত হিসাব কি? সম্পদ। আচ্ছা, অনিঃশেষিত হিসাব কিন্তু এই অগ্রিম ব্যয় বোঝায়। অনিঃশেষিত ব্যয় মানে অগ্রিম ব্যয়, যেটি সম্পদ হিসেবে গণ্য। পরের প্রশ্ন, রেওয়া মিলের কোনো কলামে বসে না কোনটি? সমাপনী মজুদ পণ্য আর প্রারম্ভিক ব্যাংক জমা। 1 আর 3 সঠিক উত্তর। সমাপনী মজুদ পণ্য রেওয়া মিলে বসে না, প্রারম্ভিক ব্যাংক জমা রেওয়া মিলে বসে না। অন্যদিকে সমাপনী নগদ তহবিল বলতে হাতে নগদ বোঝায়, এটি রেওয়া মিলের ডেবিটে বসে। রেওয়া মিলের অন্তর্ভুক্ত হয় না এই প্রারম্ভিক ব্যাংক জমা আর রেওয়া মিলে হয়, প্রারম্ভিক মনিয়ারি, প্রারম্ভিক মজুদ। প্রারম্ভিক ব্যাংক জমা রেওয়া মিলে বসে না। এখানে বলছে রেওয়া মিলে হয় প্রথম দুইটা। নীতিগত ভুল হচ্ছে মেশিন ক্রয় হিসাবে লেখা, মুন্নার নিকট থেকে না, পণ্য বিক্রয় লিপিবদ্ধ হয়নি। নীতিগত ভুল না, ও নীতিগত ভুল নয়, তাই বলছে নীতিগত ভুল। প্রথমটি নীতিগত ভুল আর ওই পরের দুইটা নীতিগত না, তা 2 আর 3 সঠিক। অনিশ্চিত হিসাব হলো একটি ড্যাশ, সাময়িক হিসাব, অস্থায়ী হিসাব। প্রথম দুইটা। অনিশ্চিত হিসাব সাময়িক হিসাব এবং অস্থায়ী হিসাব। রেওয়া মিলে ধরা পড়ে না বাদ পড়ার ভুল, পরিপূরক ভুল আর নীতিগত ভুল। বাদ পড়ার ভুল কোনোটা রেওয়া মিলে, এই তিনটার একটাও রেওয়া মিলে ধরা পড়ে না। বাদ মানে কি একদম বাদ গেছে, তারপরে রেওয়া মিল মিলে যাবে।
পরের প্রশ্ন, রেওয়া মিল তৈরির পূর্বে ভুল সংশোধনী জাবেদা দিলে অনিশ্চিত হিসাব খুলতে হয় না। নিচের দুইটি সঠিক, নিচের দুইটি। রেওয়া মিল তৈরির আগে যদি আমি ভুল সংশোধনী দিই ভুলগুলা সংশোধনের জন্য, তাহলে আর অনিশ্চিত হিসাব খোলার প্রয়োজন হয় না, কারণ তখন তো রেওয়া মিল মিলে যাবে আগে তো কারেকশন যদি করি। এখানে একটি আইটেম আছে, এত টাকা দ্বারা একটি ফার্নিচারের ব্যবসা শুরু করেন, 3000 টাকা দ্বারা টেবিল ক্রয় করেন, আবার যার এত টাকা বিক্রয় হতে এত টাকা নির্বাহ করেন, তাই না? তো এই হচ্ছে তথ্য। তো এইখানে বলছে রাহাত কোন ধরনের ভুল সংঘটিত হয়েছে। এই যে আসবাবপত্র ক্রয় আসবাবপত্র হিসাবে লিখেছে, ক্রয় হিসাবে না লিখে, তাহলে এটা নীতিগত ভুল। লেনদেনের জন্য প্রতিষ্ঠানের নিট মুনাফা কত হবে, ওইটা যোগ বিয়োগ করে দেখতে হবে, দেখে নিট মুনাফা কত হয়, এটা ব্যাকে যায়। এখানে এই যে পণ্য ক্রয় করা হয়েছে না, ও ক্রয় থেকে ব্যয়গুলা বিয়োগ হবে, ব্যয়গুলা বিয়োগ করে উত্তর হবে এই 14,400 টাকা। এত টাকার সাপ্লাইস ক্রয় 900 টাকা লিখেন, তাই সাপ্লাইস ক্রয় এত টাকা কম দেখা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে উপরোক্ত সংশোধনী জাবেদা দাখিলা হবে, সাপ্লাইসে কম লেখা হয়েছে, সাপ্লাইস ডেবিট অনিশ্চিত ক্রেডিট হবে, সাপ্লাইস হিসাব ডেবিট অনিশ্চিত হিসাব ক্রেডিট। এত টাকা সাপ্লাইস ক্রয় এত টাকা লিখেন, ভুলের কারণ এই তিনটাই সঠিক। রেওয়া মিলের ডেবিট দিকে কম লেখা হয়েছে, ক্রেডিট দিকে বেশি লেখা হয়েছে, আবার ডেবিট ক্রেডিট অনিশ্চিত হবে, তিনটাই সঠিক। প্রশ্ন, ফটোকপি মেরামত ব্যয় 5,000 টাকা ভুলে মজুরির অন্তর্ভুক্ত রয়েছে, তাহলে এটা মেরামতের সাথে যোগ হবে, এটা নীতিগত ভুল, নীতিগত ভুল। রেওয়া মিলে ধরা পড়ে না, কুমিল্লা বোর্ডে প্রশ্ন এসেছিল, বাদ পড়ার ভুল, নীতিগত ভুল, এই তিনটাই সঠিক, তিনটায় রেওয়া মিলে ধরা পড়ে না। এখানে বলছে রবির যন্ত্রপাতি ক্রয় এত টাকা ক্রয় হিসেবে লেখা হয়েছে, এটা নীতিগত ভুল। নীতিগত ভুল থেকে কিন্তু প্রচুর প্রশ্ন এসেছে। পরের প্রশ্ন, রেওয়া মিলে যাবে না, প্রারম্ভিক হাতে নগদ, প্রারম্ভিক ব্যাংক জমা, তিনটাই সঠিক। সম্পত্তি বিক্রয় হিসেবে ক্রেডিট করা হয়েছে, অবশ্যই নীতিগত ভুল, এটা নীতিগত ভুল, কারণ মূলধন জাতীয়কে মুনাফা জাতীয়, মুনাফা জাতীয়কে মূলধন জাতীয় এরকম লিখলে সেটা নীতিগত ভুল হয়। তোমার ব্যবসায় নিম্নোক্ত খরচ প্রারম্ভিক মজুত পণ্য সমাপনী মজুত পণ্য সমন্বিত ক্রয় দেওয়া আছে, প্রশ্ন হচ্ছে রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না এই প্রারম্ভিক মজুত পণ্য। সমন্বিত ক্রয় যদি অঙ্কে থাকে তাহলে প্রারম্ভিক মজুত পণ্য রেওয়া মিলে বসে না, সমাপনী মজুত পণ্য আবার বসবে তখন ডেবিট দিকে। উদ্দীপকটি পড়ে প্রশ্নটির উত্তর দিই। প্রারম্ভিক মজুদ এত টাকা, সমাপনী এত টাকা, সমন্বিত ক্রয় এত টাকা, কত টাকার পণ্য ক্রয় করেছিল? তো ক্রয়ে 1,10,000 টাকায় যে নিচে বের করে দিয়েছি, সমন্বিত ক্রয় আর সমাপনী যোগ করে প্রারম্ভিকটা বিয়োগ করতে হবে, প্রারম্ভিকটা কিন্তু মাইনাস করতে হবে, মাইনাস, এখানে মাইনাস হবে। পরিপূরক ভুলের ফলে রেওয়া মিলের উভয় সাইড মিলে যায়। পুরাতন আসবাবপত্র বিক্রয় আসবাবপত্র হিসাবে ক্রেডিট করা হয়েছে, ক্রেডিট করার পরিবর্তে বিক্রয় হিসাবে লেখা হয়েছে, এটি নীতিগত ভুল। অর্থাৎ মুনাফা জাতীয়কে মূলধন জাতীয়, মূলধন জাতীয়কে মুনাফা জাতীয় লেখা হলে সেটি এই নীতিগত ভুল বলে। রেওয়া মিলে এত টাকার পরিবর্তে এত টাকা, এক জায়গায় কম লেখা হয়েছে আর এক জায়গায় কম লেখা হয়েছে, উভয় দিকে 5,000 টাকা করে কম লেখা হয়েছে, তার মানে এটি পরিপূরক ভুল। ডেবিট ক্রেডিট উভয় দিক মিলে যাবে, কারণ এক জায়গায় বেশি লিখেছি আর এক জায়গায় কম লিখেছি, পরিপূরক ভুল বলে, দুই দিকে কম লিখেছি সেই জন্য। রেওয়া মিলে ডেবিট ঘরে দেখানো হয় এই যে প্রথমটি আর শেষটি, মাঝখানে ব্যাংক জমা অতিরিক্ত, এটা তো ডেবিটে দেখানো হয় না, ঠিক না। ক্রয় খতিয়ানি জের হল, আচ্ছা ক্রয় খতিয়ানি জের মানে কিন্তু প্রদেয় হিসাব বা পাওনাদার,
ক্রয় খতিয়ানের জেরের আর এক নাম কিন্তু প্রদেয় হিসাব বা পাওনাদার, বিষয়টি মনে রাখবো। রেওয়ামিলের মাধ্যমে কোন কাজটি সম্পন্ন করা যায়? সংক্ষিপ্তকরণ। রেওয়ামিল হচ্ছে হিসাব চক্রের চতুর্থ ধাপ, যেটি সংক্ষিপ্তকরণের কাজ করে, মানে খতিয়ানের উদ্বৃত্তগুলি নিয়ে একটি এই তালিকা প্রস্তুত করে। আসবাবপত্র ক্রয়কে ক্রয় হিসাবে ডেবিট দিকে লেখা হলে কোন ধরনের ভুল? অবশ্যই নীতিগত ভুল। একটি হিসাবের 28 টাকার পরিবর্তে 98 টাকা দেখানো হয়েছে, যদি অন্য সব কিছু ঠিক থাকে, পার্থক্য কত হবে? দুইটার বিয়োগফল পার্থক্য হবে না যোগফল হবে? ভুল পাশে দেখানো হয়েছে, মানে 28 টাকা তো মনে করি ডেবিটে লিখতে হবে, লিখেছি ক্রেডিট দিকে, তাহলে 28 অথবা তাহলে ডেবিট দিকে তো লিখেই নি, আবার ক্রেডিট দিকে লিখেছি, তাই দুটো যোগ করে যেটা সেটা পার্থক্য হবে 126 টাকা। প্রশ্নটা কঠিন ছিল। এবিসি ট্রেডার্স কর্তৃক রেওয়ামিলে এত টাকা, এই স্থলে এত টাকা লেখা হয়েছে, এই জায়গায় কম লিখেছে, দুই জায়গায় কম লিখেছে, সমান সমান কম লিখেছে, তার মানে কি পরিপূরক ভুল। এই যে দিনাজপুর বোর্ড 2024 সালে এসেছিল প্রশ্নটি, বিশাল একটু উদ্দীপক, তাই না? এখানে উদ্দীপক ছোট, নিচের অপশন বড়। সাপ্লাইস বলছে উপরোক্ত লেনদেনের সঠিক জাবেদাটি হচ্ছে এই সাপ্লাইজ হিসাব ডেবিট, অনিশ্চিত হিসাব ক্রেডিট। ভুল সংশোধন করলে এখন জাবেদা হবে, যেহেতু কম লেখা হয়েছে সেই জন্য। এই ভুলের জন্য তিনটাই সঠিক। পরের প্রশ্ন, অনিশ্চিত হিসাব একটি অস্থায়ী হিসাব এবং সাময়িক হিসাব। নিচের কোনটি রেওয়ামিল এর ক্রেডিট দিকে বসবে? কুলীন সঞ্চিতি। ক্রেডিট দিকে বসবে না, তার মানে প্রদেয় বিলের বাট্টা সঞ্চিতি, এটা ক্রেডিটে বসবে না, এটা ডেবিটে বসবে, আর বাদ বাকি যেগুলি আছে সবগুলি ক্রেডিট দিকে বসবে। পরের প্রশ্ন, বই ফেরত বিক্রয় হিসেবে লেখা হয়েছে, সঠিক জাবেদা হচ্ছে বিক্রয় ডেবিট, বই ফেরত ক্রেডিট। বিক্রয় হিসাব ডেবিট, বই ফেরত হিসাব ক্রেডিট। সমাপনী মোট পণ্য রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয় বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া থাকলে, মোট লাভ দেওয়া থাকলে। 2 এবং 3 সঠিক। পরের প্রশ্নটা, এখানে বলছে দেনাদার, অনেক তথ্য দেওয়া আছে, এই মোট চলতি সম্পদের পরিমাণ কত? এই যে দেনাদার, মজুদ পণ্য, এই দুটো নগদ তহবিল, এই তিনটা যোগ করে 24,000 টাকা। যন্ত্রপাতি সংস্থাপন ব্যয় মজুরি হিসেবে ডেবিট করা হয়েছে, নীতিগত ভুল। নীতিগত ভুল থেকে প্রচুর প্রশ্ন এসেছে। 175 টাকার পরিবর্তে এত টাকা লিখেছি, কোন ধরনের ভুল? লেখার ভুল, লিখতে যেয়ে ভুল হয়েছে। টাকা কম বেশি লেখাকে লেখার ভুল বলে, বিষয়টি মনে রাখবো। এখানে এই দুইটা লেনদেন আছে, উদ্ঘাটনের পূর্বে রেওয়ামিল প্রস্তুত করা হলে অনিশ্চিত হিসেবে জের কত হবে? এখানে এই 15,000 টাকা হবে, কেননা যেটা লেখা হয়নি সেটা। জনাব সালামের লেনদেন ছিল নিম্নরূপ, দুটো লেনদেন আছে, 2 নং লেনদেনের সংশোধনী দেখালাম, বিক্রয় হিসাব লেখা হয়নি, প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। লেখা হয়নি, এখন লিখে দিব, প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, ধারে পণ্য ক্রয়ের মতো। পরের প্রশ্ন, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর আমি 5-7 মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করব। এখানে বলছে রেওয়ামিলের পার্থক্য কত হবে? এই ডেবিটের এই দুটো যোগ করে ক্রেডিটের এই দুটো পার্থক্য, এই যে আমি জিনিস লেখাই দিয়েছি, ডেবিটের যোগফল আর ক্রেডিটের যোগফল, দুটোর পার্থক্য 10,000 টাকা। হিসাবরক্ষক কোন ধরনের ভুল করেছেন? পরিপূরক ভুল, একটার সাথে আর একটা সংশোধন হয়ে গেছে। পুরাতন যন্ত্রপাতি বিক্রয় হিসাবে লেখা হলে এটি হচ্ছে একটু ব্যাকে যায়, নীতিগত ভুল। 5,000 টাকার পণ্য ক্রয়কে
হিসাবের বইতে ভুলবশত 500 টাকা লেখা হয়েছে, এটি লেখার ভুল, লেখাজনিত ভুল। 100 এই প্রশ্নটি লক্ষ্য করি। হিসাব রক্ষক এত টাকার আসবাবপত্র কিনে এত টাকা লিখেছে, এত টাকার অফিস সরঞ্জাম কিনে এত টাকা লিখেছি, ক্রয় হিসাবে কত টাকা ভুল লিখেছে। ক্রয় হিসাবে ভুল লিখেছে এই যে পরিপূরক ভুল, এটা সাধারণত দুই জায়গায় 10 পার্থক্য, তো পরিপূরক ভুল। দুটি ভুলের রেওয়া মিলে কত টাকা গড় মিল হবে? 0 হবে, কারণ পরিপূরক ভুল কি একটা ভুল দ্বারা একটা ভুল সংশোধন হয়েছে, তাই কোনো হবে না, ব্যালেন্স থাকবে না। রেওয়া মিলে এত টাকার স্থলে এত টাকা, এত টাকা স্থলে এত টাকা লেখা হলে এই যে পরিপূরক ভুলে বলে, মানে একটার মাধ্যমে আর একটা সংশোধন হয়ে গেছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি একটু দ্রুত বলছি সময় সেভ করার জন্য। ওই তথ্যের আলোকে বলছে কত টাকা বেশি বা কম লেখা হয়েছে। তো সঠিক উত্তর হবে এখানে এই 5000 টাকা। কীভাবে হলো লক্ষ্য করি, এখানে এত টাকার পরিবর্তে এত টাকা, এত টাকার পরিবর্তে এত টাকা, দুই জায়গায় কিন্তু 5000 টাকা কম লেখা হয়েছে, সেজন্য 5000 টাকা কম লেখা হয়েছে, এটা লিখব। 5000 টাকার আসবাবপত্র ক্রয় ভুলে আসবাবপত্র হিসাবে ডেবিট করা হয়েছে। এটা কিন্তু আসবাবপত্র সরবরাহকারীর ব্যবসা, সেজন্য এর বিশেষ করে এটা নীতিগত ভুল হবে। ক্রয় হিসাবের পরিবর্তে আসবাবপত্রতে লিখেছি, সেজন্য। জনাব রিফাতের ভুলের রেওয়া মিলের উপর প্রভাব পড়বে, বিশেষ করে এই রেওয়া মিলের কোনো প্রভাব পড়বে না, যেহেতু লেখাই হয়নি সেজন্য প্রভাব পড়বে না। পরের প্রশ্ন, সিগমা লিমিটেড বারটা 800 টাকা ভুল পাশে দেখানো হয়েছে, পার্থক্য হবে 160 টাকা। হ্যাঁ, একটা আইটেম যদি ভুল উল্টা দিকে লেখা হয় রেওয়া মিলের, তাহলে পার্থক্য ওই টাকা ডাবল হয়ে যায়। এখানে বলছে রেওয়া মিল তৈরির পর ভুল উদ্ঘাটিত হলে জাবেদা হবে কোনটি? এই যে প্রদত্ত বার্তা হিসাব ডেবিট আর বার্তা প্রাপ্তি হিসাব ক্রেডিট। পরের প্রশ্নটি লক্ষ্য করি। এইখানে বলছে এই যে নিজ প্রয়োজনে 5000 টাকার পণ্য উত্তোলন করেছে, বিক্রয় হিসেবে লেখা হয়েছে ভুলে। আবার 25 তারিখে বলেছে যন্ত্রপাতি বিক্রয় হিসেবে ক্রেডিট করা হয়েছে, এটি নীতিগত ভুল, কারণ মুনাফা জাতীয়কে মূলধন জাতীয় লেখা হয়েছে, আবার মূলধন জাতীয়কে মুনাফা জাতীয় লেখা হলে সেটি নীতিগত ভুল বলে। পরের প্রশ্ন, 5 জানুয়ারি তারিখে এত টাকার পণ্য উত্তোলন, এটি মোট লাভে কি কোনো প্রভাব পড়বে? মোট লাভ অপরিবর্তিত থাকবে, মোট লাভে প্রভাব পড়বে না, কারণ আমরা মোট মুনাফা নির্ণয়ের সময় পণ্য উত্তোলনটা ক্রয় থেকে বিয়োগ করি। ক্রয় থেকে বিয়োগ করলে আর মূল্য অথবা আর বিক্রয় মূল্য হলে বিক্রয় থেকে সাথে যোগ করব, দুটো একই কথা। পরের প্রশ্ন বলছে অনিশ্চিত হিসাবের কত পরিমাণ কত? অনিশ্চিত হিসাব হচ্ছে যে এই হলুদগুলো যোগ করে সাদাগুলো বিয়োগ করব, বিয়োগ করলে উত্তর হবে 6000 টাকা। কোন হিসাবের উদ্বৃত্ত বৃদ্ধি পেলে অনিশ্চিত হিসাবে প্রয়োজন পড়ে না? বই দিকে যায়, কোনটা বৃদ্ধি পেলে, তাই না? তো এখানে যে প্রদেয় হিসাব এইটা কম, দায় আর আয় কম, উত্তর হচ্ছে দায় এবং আয়, এই দুইটা যদি বাড়ায় তাহলে দুই সাইড মিলে যাবে, অনিশ্চিতের দরকার হবে না। রেওয়া মিলে ডেবিট পাশে দেখানো হয় কোনটি? সম্পদ এবং ব্যয়, সকল সম্পদ এবং সকল ব্যয়। নগদ তহবিল প্রাপ্য হিসাবে এগুলো সব ডেবিটে বসে, আর বাদ বাকিগুলো ক্রেডিটে বসে। রেওয়া মিলের যোগ অনিশ্চিত হিসাব হবে, পার্থক্য হবে 4000 টাকা। হলুদগুলো যোগ, সাদাগুলো বিয়োগ, 4000 টাকা পার্থক্য। এক্ষেত্রে যে হিসাবের উদ্বৃত্ত অনিশ্চিত হিসাব হলে প্রয়োজন পড়ে না। আচ্ছা, ব্যাকে যাই, কোনটা কম দেখি। এইখানে সাধারণত ক্রেডিট সাইড ছোট, তাহলে আমরা যদি এই সম্পদ আর ব্যয় এই দুটো যদি বাড়াই, একটু ব্যাকে যায়। পরের প্রশ্নটি লক্ষ্য করি। যে হিসাবের জেড বৃদ্ধি করলে অনিশ্চিত হিসাব হয় না, ওখানে ডেবিট দিক ছোট ছিল, তাই
তাই ডেবিট দিক ছোট বাড়াতে হলে সম্পদ অথবা ব্যয় বাড়াতে হবে। 1 এবং 3 সঠিক উত্তর। সম্পদ অথবা ব্যয় বাড়ালে ডেবিট দিক বাড়ে, সমান সমান হবে। এখানে মেশিন সংস্থাপন ব্যয় মজুরির মধ্যে গেছে, তার নীতিগত ভুল। ঢাকা বোর্ড 24 সালে প্রশ্নটি এসেছিল। মেশিন সংস্থাপন ব্যয় মজুরির মধ্যে রেখেছে, এই ভুলের কারণে রেওয়া মিল মিলে যাবে। হ্যাঁ, কথা সত্য। সম্পদের পরিমাণ হ্রাস পাবে। হ্যাঁ, তাও সত্য। মজুরির মধ্যে যেহেতু গেছে, খরচের পরিমাণ না, নিচেরটা সঠিক না, 1 আর 2 সঠিক। খরচ বাড়বে, এখানে খরচ বেড়ে গেছে, সম্পদকে খরচ হিসেবে দেখিয়েছি, তাই 1 আর 2 সঠিক। নিম্নের কোনটি রেওয়া মিলের ক্রেডিট দিকে বসবে? উত্তোলনের সুদ রেওয়া মিলের ক্রেডিটে বসে। উত্তোলনের সুদ। কোনটি রেওয়া মিলের ডেবিট ঘরে বসবে? বিলম্বিত বিজ্ঞাপন। বিলম্বিত বিজ্ঞাপনটা অলিক সম্পদ, সম্পদ রেওয়া মিলের ডেবিট দিকে বসে। নিচের কোন হিসাবের উদ্বৃত্তটি রেওয়া মিলের ডেবিট ঘরে বসবে? শিক্ষানবিশ ভাতা। শিক্ষানবিশ ভাতা, ক নাম্বারটা সঠিক উত্তর? এই যে এখানে শিক্ষানবিশ ভাতা সঠিক উত্তর, ক। নিচের কোন হিসাবের উদ্বৃত্ত রেওয়া মিলের ডেবিট ঘরে বসবে? এই যে পাওনাদারের বাট্টা সঞ্চিতি। পাওনাদারের বাট্টা সঞ্চিতি কিন্তু ডেবিট দিকে বসে, সব সঞ্চিতি ক্রেডিটে, বাট পাওনাদারের বাট্টা সঞ্চিতি ডেবিট দিকে বসে। কোনটি রেওয়া মিলের ক্রেডিট ঘরে বসবে? দেনা। দেনা মানে পাওনাদার। দেনা মানে কি? আমার কাছে পাবে পাওনাদার। কোনটি রেওয়া মিলের ডেবিট ঘরে বসবে? বিক্রয় বাট্টা। বিক্রয় বাট্টাটা এখানে রেওয়া মিলের ডেবিটে বসে। ক্রয় বাট্টা, প্রাপ্ত বাট্টা, ঋণ, এগুলি ক্রেডিটে বসে। কোনটি রেওয়া মিলের ডেবিট ঘরে বসবে? বিক্রয় খতিয়ানের জের। আচ্ছা, বিক্রয় খতিয়ানের জের মানে কিন্তু দেনাদার। দেনাদার হচ্ছে বিক্রয় খতিয়ানের জের, বিষয়টি মনে রাখব। প্রদেয় বিলের বাট্টা সঞ্চিতি রেওয়া মিলের কোন কলামে বসবে? তাই না, ডেবিট কলামে বসবে। প্রদেয় বিলের বাট্টা সঞ্চিতি, পাওনাদারের বাট্টা সঞ্চিতি, এগুলি রেওয়া মিলের ডেবিট দিকে বসে। কোনটি রেওয়া মিলের ক্রেডিট দিকে বসে? ক্রয় ফেরত। ক্রয় ফেরত রেওয়া মিলের ক্রেডিট দিকে বসে। রেওয়া মিলের কোনো কলামে বসে না কোনটি? প্রারম্ভিক ব্যাংক ব্যালেন্স। প্রারম্ভিক ব্যাংক ব্যালেন্স, প্রারম্ভিক হাতে নগদ, এগুলি রেওয়া মিলে কিন্তু বসে না, বিষয়টি মনে রাখব। রেওয়া মিলের ডেবিট ও ক্রেডিট কলামের যোগফল কোথাও দরকার হয় না। যোগফল কি করতে হয়? কোথাও দেখাতে হয় না, কারণ যোগফল কোথাও লিখতে হয় না। যোগফল দুই দিক মিলে, কিন্তু এই যোগফলটা কোথাও কাজে লাগে না। অগ্রদত্ত ব্যয় কি? সম্পদ। আচ্ছা, অগ্র প্রদত্ত বলতে কিন্তু এই অগ্রিম খরচ বোঝায়, আর অগ্রিম খরচ সম্পদ। নিম্নের কোন হিসাবটি ব্যতীত অন্যগুলি ক্রেডিট দিকে বসবে? মানে এখানে বলতে চাচ্ছে কোনটি ক্রেডিট দিকে বসবে না। এই যে অভিকর, অভিকর বাদে সবগুলি ক্রেডিট দিকে বসবে। নিম্নের কোন হিসাবটি ব্যতীত অন্যগুলি ডেবিট দিকে বসবে? মানে কোনটি ডেবিট দিকে বসবে না সেটা বলতে চাচ্ছে। দেয় বিল। দেয় বিল মানে প্রদেয় বিল, যেটি ডেবিট দিকে বসে না, আর অন্যগুলি সব ডেবিটে বসবে। অগ্রিম শিক্ষানবিশ সেলামি কি? দায়। অগ্রিম আয় দায়। অগ্রিম আয় কিন্তু দায় হিসেবে গণ্য হয়। পরের প্রশ্ন, প্রারম্ভিক হাতে নগদ রেওয়া মিলের কোন দিকে বসে? বসে না। প্রারম্ভিক হাতে নগদ, প্রারম্ভিক ব্যাংক জমা, এগুলি রেওয়া মিলে বসে না, বিষয়টি মনে রাখব। বই পরিবহন ও বই ফেরত, একটা ডেবিটে বসবে আর একটা ক্রেডিটে বসবে। বই পরিবহন ডেবিটে, বই ফেরত ক্রেডিটে বসবে। তার মানে এই যে এই প্রথমটি ডেবিটে, পরেরটি ক্রেডিটে, এটা সঠিক। বই ফেরত ক্রেডিটে বসে। 2 এবং 3 সঠিক উত্তর। রেওয়া মিলে হিসাবভুক্ত হবে না প্রারম্ভিক ব্যাংক জমা আর সমাপনী মজুত পণ্য। 1 আর 3 সঠিক উত্তর। 1 আর 3।
ওইটা খ নাম্বারটা সঠিক হবে, এইখানে খ নাম্বারটা সঠিক হবে, খ। পরের প্রশ্ন, এখানে উদ্দীপক নির্ভর প্রশ্ন। সমন্বিত ক্রয় এত, সমাপনী প্রারম্ভিক মজুত পণ্য আছে, সমাপনী মজুত পণ্য আছে, সব আছে, এগুলি রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না কোনটি? সমাপনী মজুত পণ্য রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে। প্রারম্ভিক ব্যাংক জমা হবে না, প্রারম্ভিক মজুত পণ্য হবে না। প্রারম্ভিক মজুত পণ্য কেন হবে না? এই যে অঙ্কে সমন্বিত ক্রয় আছে সেই জন্য। উত্তর 2 এবং 3, 2 এবং 3। এখানে এই তথ্যের আলোকে বলছে রেওয়ামিলের যোগফল কত। তো এখানে ডেবিট দিকে যোগ করব, এই যে ডেবিটে এই যে হলুদ কালার দিয়ে রেখেছি এগুলোর যোগফল, আর এবং ক্রেডিট দিকে এই দুটোর যোগফল 1,20,000 হবে, যোগফল 1,20,000 হবে। ক্রেডিট দিকে যে আলাদা কালার দিয়ে রেখেছি 20,000 আর 1 লাখ যোগ করে 1,20,000। তো ক্রেডিটে 1,20,000 হলেও ডেবিটে 1,20,000 হবে, কিন্তু এই প্রারম্ভিক ব্যাংক জমা রেওয়ামিলে বসে না। 80,000। এখানে কিছু তথ্য দেওয়া আছে, মোট কয়টি দফা রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে। আচ্ছা, এটা হিসাব করি। ক্রয় বসবে, প্রারম্ভিক মজুত পণ্য বসবে 2টা, নগদ তহবিল 3টা, আর ক্রয় খতিয়ান যে 4টা, মূলধন 5টি। 2টা বসবে না, একটা হচ্ছে প্রারম্ভিক ব্যাংক জমা, আর একটা হচ্ছে সমাপনী মজুত পণ্য। এই দুটো রেওয়ামিলে বসবে না। উদ্দীপকে বর্ণিত বিক্রিত পণ্যের ব্যয় অন্তর্ভুক্ত হবে। প্রারম্ভিক মজুত পণ্য আর ক্রয়, এই দুটা বিক্রিত পণ্যের ব্যয়ে আসবে। ক্রয় খতিয়ানের যেহেতু পাওনাদার, এটা বিক্রিত পণ্যের ব্যয়ে আসে না। 1 আর 2 এটা সঠিক, এই দুটা বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে আসে। রেওয়ামিলে নগদ তহবিল 60,000 টাকা হিসাবভুক্ত না হলে পার্থক্য হবে এই 20,000 টাকায় পার্থক্য হবে, যেটা লেখা হয়নি ওইটাই। আর যদি উল্টা দিকে লেখা হয় তাহলে ডাবল হয়ে যাবে পার্থক্য, সেটি খেয়াল রাখবো। অঙ্কের মধ্যে সমন্বিত ক্রয় থাকলে সমাপনী মজুত পণ্য রেওয়ামিলে প্রারম্ভিক মজুত পণ্য রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না। অঙ্কের মধ্যে সমন্বিত ক্রয় থাকলে প্রারম্ভিক মজুত পণ্য রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয় না। ডেবিট কলামে 10,000 টাকার পরিবর্তে 1,000 টাকা লেখা হলে দুই দিকের পার্থক্য হবে কত টাকা? 9,000 টাকা। অর্থাৎ ডেবিট দিকে 10,000 টাকা লেখা উচিত ছিল, আমি লিখেছি 1,000, 9,000 টাকা কম লিখেছি, তে পার্থক্য 9,000 হবে। রেওয়ামিলের ডেবিট দিকে কোনো হিসাবের 20,000 টাকার পরিবর্তে ক্রেডিট দিকে 20,000 টাকা লেখা হলে কোনটি পার্থক্য হবে কত? 40,000 টাকা পার্থক্য হবে, ডাবল পার্থক্য হয়ে যাবে উল্টা দিকে যদি আমি লিখি। আসবাবপত্র 10,000 টাকা রেওয়ামিলের ডেবিট দিকে, দুই দিকে পার্থক্য হবে কত? আসবাবপত্র উদ্বৃত্ত 10,000 টাকা রেওয়ামিলের ডেবিটে লেখা হলে কোনো পার্থক্য হবে না। দারুণ একটি প্রশ্ন, কারণ ডেবিট দিকে লেখা উচিত ছিল, ডেবিট দিকে লিখেছে, পার্থক্য হবে কেন? যেদিকে লেখা উচিত ছিল সেদিকে লিখেছি। পরের প্রশ্নটি লক্ষ্য করি। আসবাবপত্র হিসাবের উদ্বৃত্ত 10,000 টাকা ভুলে ক্রেডিট দিকে 1,000 টাকা লেখা হয়েছে, পার্থক্য হবে 11,000 টাকা, কারণ ওই 10,000 টাকা এবং 1,000 টাকা দুটো যোগ করে পার্থক্য হবে। পরের প্রশ্ন, নিম্নের কোনটি লেখার ভুল? তাই না? এই যে লাস্ট, এটা লেখার ভুল, লিখতে যেয়ে ভুল হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনা। আমি আজকে প্রায় 163টি রেওয়ামিলের কোন আইটেম কোথায় বসে চেষ্টা করেছি বিস্তারিত আলোচনা করার। আশা করি তোমরা এখন পারবে। তো পরবর্তীতে আমি এই পরের অধ্যায় নিয়ে আলোচনা করব। দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।